আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে মুখোমুখি। চিত্রকর দেখো, শীত যে শেষ হলো, ফেব্রুয়ারি এলো তোমারে প্রবাসে। এই গান বা এই কণ্ঠ কার তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। শুধু গান গাওয়া তো নয়, গান লেখা, সুর দেওয়া, গবেষণা, তার জীবনের ব্যাপ্তি বহুমাত্রিক। আজ মুখোমুখি অনুষ্ঠানে আমাদের অতিথি বিশিষ্ট সঙ্গীত শিল্পী মৌসুমী ভৌমিক। তাঁর সঙ্গে আলাপচারিতায় রয়েছেন অধ্যাপক শান্তনু সরকার। শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। মৌসুমীদি, তোমার সঙ্গে আমার যোগাযোগ বলা চলে ৩৩ বছর হয়ে গেল। প্রথম তোমার গান আমি শুনেছিলাম, সেটা কলেজ স্ট্রিটের ত্রিপুরা হিতসাধনী সভার হলে। তখন আমার মনে আছে তোমার যে গানগুলো শুনেছিলাম তার মধ্যে ছিল বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কালো বস্তির পাঁচালী, ছিল জটিলেশ্বরের কিছু গান। তোমার সঙ্গে যারা ছিলেন সেই দিনের সেই অনুষ্ঠানে আমরা তাদের গান শুনে বড় হয়েছি, বিপুল, অনুশ্রী। তারপর এতগুলো বছর তো আমরা সেই সময় থেকেই না হয় শুরু করি। তো সেই সময়টায় মানে সেটা 1991 এরকম যদি সময় হয়, তাহলে আমার ইউনিভার্সিটির সময় শেষ হয়ে গেছে। তখন আমি 83-তে কলকাতায় এসেছি। কলকাতায় এসে ধীরে ধীরে যাদবপুরকে চেনা, যাদবপুরের সূত্রে কলকাতাকে চেনা, এবং তার সঙ্গে সঙ্গে আসলে এই যে গানের জগৎ ভুলে যাওয়া। কারণ তার আগে আমি ওই শান্তিনিকেতনে ছিলাম, ন্যাশনাল স্কলারশিপ, কিন্তু আমি এখানে এসে এটি কাননের কাছে গান শিখতে শুরু করেছি। কিন্তু আমার যে আলাদা করে যে একটা নিজের একটা গানের যে জগৎ, একটা জায়গা যে তৈরি হলো, যা আমি শিখে এসেছি তার থেকে একটু খানিকটা ভিন্ন, সেটা এই যে মানুষদের কথা তুই বললি, তারা আসলে তার ভেতরে আছেন, মানে আমার ওই যাত্রাটার ভিতরে। কারণ আমি তখন ওই মৈত্রেয়ী চট্টোপাধ্যায়ের বাড়িতে যেতাম, সেটা ছিল হচ্ছে নারী নির্যাতন প্রতিরোধ মঞ্চ, ওই ওল্ড বালিগঞ্জ সেকেন্ড লেনে ছিল। আর ওখানে তখন গান, তারপরে গানের সঙ্গে সঙ্গে নানা মানুষের সঙ্গে চেনা। একভাবে শুধু গান হয়নি, আসলে আমার জীবনটা যেমন শুধু গানকে আলাদা করা যায় না, মানে আমার নিজের চেতনা বোধ, তার সঙ্গে সঙ্গে গান, সবটা একসঙ্গে হচ্ছে। তো সেই সময় স্বপ্নাদি বলতাম আমরা, অনুশ্রী, স্বপ্নাদি, বিপুলদা, এরা কিন্তু খুব জরুরি আমার এই হয়ে ওঠাটার পর্বে আর কি। তখন এই বীরেন চট্টোপাধ্যায়ের গান, এগুলো আমি কোথা থেকে জানবো? এগুলো তো প্রথাগত শিক্ষার ভিতর থেকে কেউ শেখে না। তার আগেই বোধহয় রেকর্ডিংটা হয়েছিল। হ্যাঁ, 90-র এমন মার্চ টার্চ নাগাদ বোধহয় ওই পাথরে পাথরে নাচে আগুন, যেটাতে প্রতুল দা ছিলেন, ওই বীরেন চট্টোপাধ্যায়ের কবিতা দিয়ে যে অ্যালবামটা হচ্ছিল, আমার ছেলে আরজান তখন জাস্ট হবে, ওরকম সময় আমি গিয়েছিলাম কালো বস্তির পাঁচালী। পরে বাবা আমাকে বলেছিলেন যে তুই তখন মা হবি, তো তাই জন্য পুরো মায়ের ব্যাপারটা ঢেলে দিয়েছিলি গানটাতে। তো এই গানগুলো তখন আমরা গাইতাম আর কি, যেমন বিপুলদার গান গাইতাম, যেমন আমরা দেব বোবাকে ধ্বনি, খোড়াকে দ্রুত ছন্দ, অসম্ভবের পথে হেঁটে আমাদের আনন্দ, এসব গান গাইতাম না আমরা। আর তারপরে যেমন জটিলেশ্বরের কিছু গান আমি গাইতাম, অনেকগুলো গান ছিল, পৃথিবীর যেখানে যত খাঁচার পাখি, এই গানটা ছিল। তাছাড়া আরেকটা গান ছিল, এই বন্ধু যদি আসো আগুন জ্বেলেই এসো, এখানে কিছু পোড়াতে হবে, বন্ধু যদি আসো, বন্ধু যদি আসো, কিছু চৈত্র নিয়ে এসো, মিথ্যে ফাগুন ঝরাতে হবে, বন্ধু যদি আসো, সব গান মানে তখন এত গাইতাম আমরা। ওই সময়টা আরো দু একটা জিনিস ঘটছে আমার ধারণা, তোমরা তার আগেই তার সঙ্গে আছো। সেটা হচ্ছে যে একদিকে তখন সুমন গান গাইতে শুরু করেছে, যদিও হয়তো আমি যতটুকু জানি তার আগে একসঙ্গে তোমরা গাইছো, তোমরা কিছু গান করছো সুমনের। হ্যাঁ, 89-এর সুমন তখন সবে ফিরেছেন,
জার্মানি থেকে বোধহয় তখন ফিরলেন, যাই হোক ফর গুড যে ফিরে এলেন, তখনই আমার বন্ধু ছিল তৃণাঞ্জন চক্রবর্তী, সেও খুব ভালো গান তৈরি করত। তৃণাঞ্জন আমার থেকে একটুখানি বড় ছিল ইউনিভার্সিটিতে। আমি তখন আসলে এইসব ছেড়ে দিয়েছি, ক্লাসিক্যাল গাই না বা শিখি না, রবীন্দ্রনাথের গান গাই না, কিছু করি না, সরে থাকি। তখন তৃণাঞ্জন আমায় বললো তোমাকে এক জায়গায় নিয়ে যাব, বলে সুমনের বাড়িতে নিয়ে গেছি। সেই সময় তখন আমি তো একটাও গান লিখিনি, সুমনের কাছে গিয়ে একদম অন্য একটা গানের একটা দুনিয়া যেন খুলে গেল। এভাবে যে গান গায় মানুষ, এভাবে যে কথা বলে, এগুলো কোনোটাই জানতাম না। একদম আনকোরা নিউ এক্সপিরিয়েন্স সেটা হলো। তো সুমনের গান আমার সঙ্গে প্যারালালি হয়েছে, কিন্তু প্রতুলদাদের গান বা বীরেন চট্টোপাধ্যায়, বিপুলদা, ওদের গান কিন্তু তারও আগে আমার জন্য, সেটাই হওয়ার কথা, আমি তারও আগে বলছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি সুমনের বাড়িতে প্রথম যেদিন গেছি, সেদিন আমাকে সুমন বললেন, ও আচ্ছা আপনি করে, তখন বললেন ব্রডকাস্টারের মতো করে কথা বলেন, তো আমি তারও ভয় পেয়ে গেলাম। তখন আমায় বললেন যে আপনি কি একটা গান গাইবেন? তারপরে আমায় বললেন যে তো আপনি কিবোর্ডে গাইবেন নাকি হারমোনিয়ামে? আর আমি ভয়ের চোটে আমি কিবোর্ড কি তাই জানি না, আমি বললাম না না আমি খালি গলায় গাইবো। তো তারপরে আমি গাইলাম জটিলেশ্বরেরই একটা গান। তখন বললেন যে আমার পাশের ঘরে অল ইন্ডিয়া রেডিওর একজন পুরনো কর্মকর্তা, মানে ওর বাবার কথা বললেন, উনি বসে আছেন, উনি আপনার গান শুনে খুশি হয়েছেন। হ্যাঁ, ওই প্রতুল মুখোপাধ্যায়ের কথা তুমি বললে, আমরাও তো বড় হয়েছি আসলে যাদের গান শুনে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে প্রতুলদা। মানে শুনে না, গেয়ে অ্যাকচুয়ালি। তো প্রতুলদা সত্যি সেই সময়টা তৈরির ব্যাপারেও একটা বড় ভূমিকা রেখেছে। হ্যাঁ, তো প্রতুলদার গানও তো তুমি আমি গাইতাম, সেগুলো আসলে আমি ঠিক সরাসরি প্রতুলদার থেকে কিন্তু শিখিনি। প্রতুলদা মজা করে গল্প বলেন না, যখন চাকরি করতেন, আর তখন একজন কেউ এসে ওনারই একটা গান ওনাকে শোনালো, শুনিয়ে বলল যে এই একটা গান পাওয়া গেছে। প্রতুলদা বললেন এটা কোথায় পেয়েছ? তা আমরা ওরকমই গান শুনেছি, কিন্তু আমি অবশ্য প্রতুলদার সঙ্গে প্রেসিডেন্সিতে অনেক অনুষ্ঠানে গান গেয়েছি। প্রতিবাদী লোক গানের আসর হতো না, 92-93 মাঠে হতো আমাদের, মানে পুরো হয়ে ওঠাটা ওই পুরো প্রসেসটার ভিতর দিয়ে, আসলে একদমই টোটালি ওটার ভিতর দিয়ে। মানে প্রতুলদার গান, আমি যেমন একটা গান যেটা আমি গাইতাম, সেটা ওই যে ছিল, ন্যাংটো ছেলে আকাশে হাত বাড়ায়, যদিও তার খিদে পড়ছে গা, ফুটপাতে আজ লেগেছে জোছনা, চাঁদ হেসে তার কপালে চুমু খায়, চাঁদ হেসে তার কপালে চুমু খায়, লুকিয়ে মোছে চোখের জল মা। এটা বীরেন চট্টোপাধ্যায়ের কবিতা তো না? তাই তো। আর এটার পর তোমাকে আবার দেখলাম, মানে সে অর্থে তোমার সঙ্গে আমার প্রথম কথা হয়েছিল সেটা 1992 সাল। আমাদের চেনা শহরটা অচেনা হঠাৎ করে লাগতে শুরু করলো। আর তখন আমরা রাস্তায় স্বাভাবিক, আমি তার আগে থেকেও, আমি যেমন, যেহেতু আমার গানের সঙ্গে আমার এক ধরনের যাপনের একটা সবসময় জুড়ে ছিল, আলাদা করে তো ভাবিনি কখনো, সেজন্য রাস্তায় তো আমি সবসময় গান গেয়েছি। তখন আমি তো খবরের কাগজে কাজ করি, দুহাত তুলে লোকেরা রাস্তা দিয়ে যায়, তখন আমার চোখে একটা ছবি এলো অত স্পষ্ট করে। আমি তো একটু ইঙ্গবঙ্গ, আমি তো কলকাতায় বড় হইনি, একটু ইংরেজি মাধ্যম, আমার একটু দূরত্বের বোধই হতো, শান্তিনিকেতনেও আমি একটু সরে থাকতাম। তো সেইটা নিয়েও আমার চোখে একটা ছবি এলো, যে এই যে দুহাত তুলে, মনে হলো এই যে প্রেম বিলোবে নদের নিমাই, মনে হলো, হ্যাঁ, এই যে দুহাত তুলে যাচ্ছে, হ্যান্ডস আপ। তখন আমি ওই একটা গান লিখলাম, যে গানটা তার আগ থেকে আমি গান লিখতে শুরু করে দিয়েছি। তা আমি এই গানটা তখন লিখলাম, ও চৈতন্য আজ শহর পথে নদের নিমাই নাচে, ঘরে ফেরো তুমি নদের নিমাই পাখি ফেরে গাছে। হতে পারে যে আমি আসলে ছোটবেলায় তো সব রকমের গান শিখেছি, অনেক সময় মনে আমার ছোটবেলায় শেখা গান অনেক
এসে গেছে আমার গানের ভিতরে। আমার মনে পড়ে যে আমাদের বাড়িতে কৃষ্ণা চট্টোপাধ্যায়ের রেকর্ড, তাতে ডিএল রায়ের গান, ওকে গান গে গে চলে যায়, ওকে গান গে গে পথে পথে ওই নদিয়া, ওকে নেচে নেচে চলে, ওকে নেচে নেচে চলে, মুখে হরি বলে, ঢুলে ঢুলে পাগলের প্রায়, ও সে ঢুলে ঢুলে পাগলের প্রায়, ওকে গান গে। আমার ধারণা আমি যখন চৈতন্য লিখছি রূপকটা উঠে আসছে, আমি জানি না, অত জেনে হয় না সবকিছু, কিছু কিছু জিনিস আমার কনসিয়াসনেস এর ভেতরে চলে আসে, মানে লেখা হয়ে যায় কোথাও একটা ভেতরে। আমার কাছে মেটাফরটা কিভাবে আসছে আমি বলছি, আধার ঘেরা কার্ফু শহর, তুমি আমি কাটাই প্রহর, হ্যান্ডস আপ নদের নিমাই, ঘরে ফেরো নদের নিমাই, পুলিশ গাড়ি টহলদারি, হানাহানি কানাকানি, হ্যান্ডস আপ নদের নিমাই, ঘরে ফেরো নদের নিমাই। বদলে যাচ্ছে একদম। তুমি একটা গান লিখেছিলে, সেটাও মানে আমরা শুনতাম, আমরাও গাইতে চেষ্টা করতাম, গাইতাম, ওই সংখ্যালঘু বলে। মানে হ্যাঁ, বাংলাদেশে প্রথম যাই ধর 94-এ আমার প্রথম অ্যালবাম বেরিয়ে গেছে, 94 এর প্রথম ক্যাসেটটা তুমিও চিল হও। কিন্তু আমার সবসময় মনে হয় বাংলাদেশে যাবার আগেই যেন একটা কোনো প্রস্তুতি, সবকিছুরই যেমন একটা প্রস্তুতি থাকে, দেয়ার ইজ আ বিগিনিং অফ আ বিগিনিং, শুরু থাকে। তো আমার মনে হয় বাংলাদেশ আমার ক্ষেত্রে কিভাবে বাংলাদেশ, মানে এটা নয় যে আমার পূর্বপুরুষের বাড়ি কোথায় ছিল সেটা খুঁজতে কিন্তু আমি বাংলাদেশে যাইনি, আসলে আমার নিজের জীবনের সঙ্গে জড়িয়ে গেল বাংলাদেশ কিভাবে। এই 89-90 আমার বন্ধু হাবিব ছবি আঁকে, বরোদাতে আর্ট কলেজে পড়তো, ও আর বেলা ওরা চলে এলো কলকাতায়, কলকাতায় থাকতে শুরু করলো। তখন শাহিন আখতার, সে কলকাতায় থাকতো, চলে গেছে পরবর্তী সময় খুবই বড় লেখিকা। এরা সবাই কিন্তু আমার বাংলাদেশ, আমার জন্য বাংলাদেশ ওটাই। চিত্রকরের মতো গান যখন আমি লিখেছি, আমি তো বাংলাদেশে যাইনি। অনেক সময় মনে হয় সিনেমার ক্ষেত্রে যেরকম হয় না, যে অ্যাজ ইফ আ সাউন্ড কামস বিফোর অ্যান ইমেজ, তাই না? আমরা সাউন্ড দিয়ে ইমেজটাকে অ্যান্টিসিপেট করি, আমরা ভাবতে বুঝতে পারি একটা ইমেজ আসবে। আমার ক্ষেত্রে আমার অনেক গান আমার মনে হয়েছে এরকমই, যে এই সাউন্ডটা আসলে এসেছিল ইমেজটা আসার আগে, আমার জন্য চিত্রকর এসেছিল বাংলাদেশে যাবার আগে। সেই জন্য আমি চিত্রকর যখন লিখেছিলাম যে চিত্রকর তুমি ছিলে কোথায় বসে ছবি আঁকো, এই সব গান তো আমি লিখছি 92-93 এর আগেই আর কি। হ্যাঁ, আমি তখন কতটুকু জানি 21শে ফেব্রুয়ারি, আমি তত জানি না, কিন্তু আমি যখন লিখছি যে চিত্রকর দেখো শীত যে শেষ হলো, ফেব্রুয়ারি এলো তোমার প্রবাসে, 21শে ভোরবেলা তোমার ক্যানভাসে, তোমার নদী জলে সূর্য করে খেলা, তোমার বুকে বাজে ফেলে আসা সে সুর, তোমার বুকে বাজে ফেলে আসা সে সুর, বলো না কত দূর বান ভাসানো বাড়ি, তোমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, বান ভাসানো বাড়ি আমি কি ভুলিতে পারি। তোমার মতো করে বাংলাদেশকে আমি অলরেডি মানে আই এম বিগিনিং টু এন্টার দ্যাট ল্যান্ড, আমি বর্ডার পেরিয়ে যাচ্ছি,
মানে সারা জীবন ধরে আমি আসলে এটা এক করেছি। সীমানা থেকে আরেক। আমি কিন্তু সীমান্তকে আসলে একভাবে আমার গান ভাঙতে দিয়ে ভাঙতে। ডিফাই এবং ডিনাই ভাঙতে করতে ভাঙতে গেছে। ভাঙতে ভাঙতে যাই, কিন্তু প্রতিবার দেখতে পাই কতখানি আসলে তার বাস্তবতাটাও আমি দেখতে পাই, আমি দুটোই দেখতে পাই। কিন্তু এই যে ভাঙা এবং তার ভেতরে আটকা পড়া, এই যে ডুয়ালিটি, এতে আমরা একদম ক্ষতবিক্ষত হয়ে যাই। কিন্তু নিরন্তর এইটাই চেষ্টাটা, লেট আস ব্লিড বাট লেট আস স্টিল ট্রাই, Try. এইটাই আমার মনে হয় আমি বারবার করে চেষ্টা করি। তোমার বড় হওয়া আমার শিলংয়ে। হ্যাঁ, শিলংয়ে আমরা ডিসপ্লেসড। এইটাই। শিলংয়ে একভাবে আমি মাইনরিটাইজড। আমার যখন 14, 15, 16 বছর বয়স, যখন আমি ভয় পাই যে আমার বাবা ঠিক সময়ে বাড়িতে ফিরবেন কিনা, সময় মতন বাড়িতে ফিরবেন কিনা, আমি ভয় পাই যখন, তখন তো আমি ঔপনিবেশিকতা, রাজনীতি আমি বুঝি না, তো আমার বাবাকে বুঝি, আমাদের ঘরকে বুঝি, আমাদের টিনের চালকে বুঝি। তো আমার স্কুলে আমরা এত ভাষাভাষী মেয়েরা একসঙ্গে পড়ি, আর আমরা একটা ভাষাতেই কথা বলি মূলত, ইংরেজি। হ্যাঁ। ফলে আমরা তো এক ধরনের একটা ইউবিকুইটাস একটা স্পেসের মধ্যে বড় হই। আমরা ক্যারলস গাই, আমরা হিমস গাই স্কুলে। সেটাও যে আসলে আমার উপরে চেপে বসছে, আমি তো তখন সেটাও বুঝি না। যে পাহাড়ির কাছে আমি আসলে বিদেশি, আমি তো তার তাকেও কথা। চিনি না, সেও আসলে আমাকে চেনে চেনে না। না। আসলে আমরা কেউ কাউকে চিনি না। কিন্তু স্কুলের মাঠে আমরা একসঙ্গে বাস্কেটবল খেলি, দোলনায় দুলি। তারপর হঠাৎ দেখি যে আমাদের বাড়ি বিক্রি হয়ে যায়, আমরা সেখান থেকে বেরিয়ে আসব। এটা কিন্তু এত সরল নয় গল্পটা, অনেক জটিল গল্পটা। এই যে এই জায়গা যে নিজেকে খোঁজা, তোমার মামার বাড়ি বোধহয় জলপাইগুড়ির দিকে, তো সেখানে যখন আসতে, তুমি তো ছোটবেলা থেকে আমি জানি শিলংয়ে গান গাইতে প্রচুর। শিলংয়ের একটা সাংস্কৃতিক খুবই শক্তিশালী পরিবেশ ছিল, নাম করা জুনিয়র শিল্পী ছিলে। হ্যাঁ, তো তুমি যখন ধরো জলপাইগুড়িতে আসতে, তখন তুমি কি ধরনের গান গাইতে? আসলে জলপাইগুড়ি ব্যাপারটা আমাদের জন্য একটু রোমান্টিক একটা জায়গায় বরাবর। উত্তরবঙ্গ বাঙালির জন্য আসলে রোমান্টিক। আর সেখানে ঘটনাচক্রে আমার দাদুর বাড়ি, আমার মাসতুতো দাদারা, তারা অনেক বড় আমাদের থেকে, তারা তো আমাদের কাছে হিরো। আমি ফেরারি বলে একটা গান লিখেছিলাম না, মনে আছে? ওই যে তোমার কাছে প্রথম শোনা অন্য নাম ভিয়েতনাম, তোমার কাছে প্রথম শেখা গোরকি চেখা বাগুন শিখা। বর্দা দিদি সোনাকে একটা বই দিয়েছিল, সেটা ছিল চেকভের ছোট গল্প। তাতে আবার দিদি সোনা লিখেছিল, The woods are lovely, dark and deep, but I have promises to keep and miles to go before I sleep. তো this is, we were so young. হ্যাঁ, মানে ওই ইয়েটার মতন, ওই যে গানটা ছিল না ফার্নান্ডো বলে, যে we were young and full of life and none of us prepared to die. হ্যাঁ, ওই রকম ছিল ব্যাপারটা। তো সেজন্য জলপাইগুড়িতে যখন যাব, এখন এই আমি অতুল প্রসাদ ডিএল রায় ইত্যাদি ইত্যাদি যা আমি গাই, রেকর্ড থেকে শুনি, মাস্টার মশাইদের থেকে শিখি, একটু রাগ প্রদান, একটু ক্লাসিক্যাল, যাই শিখি। কিন্তু আমার তো দাদাদের জন্য তো অন্য গান শিখে যেতে হবে, তো আমি রেকর্ড থেকে সব শুনে শুনে তৈরি হতাম। মানে একদিকে যেমন জগজিৎ সিং, অন্যদিকে হচ্ছে ভূপেন হাজারিকা। আমি অনেক গাইতাম তখন, খুবই ভূপেন হাজারিকা গাইতাম। তো ভূপেন হাজারিকার আমাদের প্রথম রেকর্ড প্লেয়ার এলো, তো একদিকে গঙ্গা আমার মা, আর একদিকে বিস্তীর্ণ দুপারে। তো সেই গান গাইতাম যখন। বাংলাতে গাইতে? হ্যাঁ, বাংলাতেই গাইতাম, কারণ আমি ওইটাই জানতাম। অনেক পরে এই সম্প্রতি যখন এত বছর পার হয়ে গেছে, তখন আমি যখন ভাবি আমরা বাদ হয়েছি, আমরা একটা জায়গা থেকে উঠে এসেছি, আবার সেই 25 বছরে 30 বছরে জায়গাটা নিজের মতন করে নিজেকে গড়ে নিয়েছে, সেখানে আমি ফিরে গেছি 25 বছর পরে। নতুন বন্ধু হয়েছে, নতুন করে চিনছি, জানছি। এখন ধুবড়ি বললে, গোয়ালপাড়া বললে, আমরা প্রতিমা বড়ুয়া বুঝিয়ে এসব গানের সঙ্গে আমাদের সম্পর্ক। কিন্তু আমার তখন মনে হলো যে বিস্তীর্ণ দুপারে গানটা, আমি আসলে ভাবলাম যে একটা নদী, আর আমি আসলে ইতিমধ্যে আমার বন্ধু বেন রোগেলি, ওর সঙ্গে কাজ করেছি, পেপার লিখেছি আমরা যখন, তখন ও তো হিউম্যান জিওগ্রাফি নিয়ে কাজ করে সাসেক্সের। ও যখন লিখছে পল রবসনকে নিয়ে, তখন আমাদের বাড়িতে পল রবসনের রেকর্ড ছিল। তো ওল্ড ম্যান রিভার নিয়ে অনেক কথা লিখছে, আর পল রবসনের পলিটিক্স সেটা নিয়ে লিখছে। যখন আমি আসলে ভেবেছি কথাটা নিয়ে, যে একটা গানের নাম, একটা নদীর নাম যে কত কি হতে পারে, একটা লুইত, লোহিত, ব্রহ্মপুত্র, লুইত, হ্যাঁ, তারপরে রিয়াং, সিয়াং, কত নাম একটা নদীর হতে পারে। কিন্তু মানুষকে ফিক্স করে দিই আমরা একটা জায়গায়,
অথবা বলি তুমি এখানকার নও। তখন আমার মনে হচ্ছিল ছোটবেলার শেখা বিস্তীর্ণ দুপারে গানটা ওর কাছে পাল্টে গেল। অ্যাসমিজ আমি খানিকটা বলতে পারি, মানে আমাদের ছিল, আর তখন আমার মনে হলো এই গান আই উইল সিং ইন অ্যাসমিজ। হ্যাঁ, তো আমি তখন মিশিয়ে মিশিয়ে গাইলাম, হ্যাঁ মানে ভেঙে ভেঙে গাইলাম। বিস্তীর্ণ পাৰৰে অসংখ্য জনৰে হাহাকাৰ শুনিও নিশব্দে নীৰৱে, বুঢ়ালুইত তুমি বুঢ়ালুইত বোৱা কিয়। তাতে ওই লাইন ছিল না, তুমি যদি ব্রহ্মার পুত্র হে পিতৃত্ব তেনে নাম মাত্র, নহলে প্রেরণা নিদিয়া কিয়। বিস্তীর্ণ ধূপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নীরবে বইবে জানি। আমি আর প্রশ্ন করছি না, কারণ ইতিমধ্যে আমি আসলে জেনে গেছি। এই যে তুমি বললে যে জেনে গেছি বাংলা থেকে, এই যে তুমি আবার অসমীয়াতে এই গানটা গাওয়ার দিকে ফিরে গেলে, আমি জানি যে এখন বহুদিন ধরে তুমি গবেষণার সঙ্গে যুক্ত। একটা তো বিদ্যায়তনিক ক্ষেত্রে, তার বাইরেও তোমার একটা প্রজেক্ট আছে, তুমি যেখানে বাংলা মানে বিদ্যায়তনিক ক্ষেত্রটাই বরং পরে সেটাই বলছি, সেটা আলাদা করি, সেটা তো পরে যুক্ত হয়েছে। তার বাইরে তুমি মানে শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরের নানা জায়গা এবং অন্য দেশ, বাংলাদেশেও তুমি ফিল্ড রেকর্ডিং তুমি রেকর্ড করে বেড়াও। হ্যাঁ, এবং সেইটা তোমার ট্রাভেলিং আর্কাইভ নামে একটা গবেষণার কাজ আছে। তার জায়গাটাও বোধহয় এই বিরহ, এই সেপারেশন, এই যে আমি খুঁজছি আমার বাড়ি, এই ঠিকানা, যেমন তোমার একটা গানও আছে যে আমি খুঁজছি আমি খুঁজছি, তোমরা তো অনেক প্রচুর গাইতাম এই গানটা, আমরা সবাই খুবই গাইতাম। তো হ্যাঁ, করো তুমি, করছি। আমি খুঁজছি আমি খুঁজছি তোমার ঠিকানা, অলি গলি ঘুরে ক্লান্ত তবু তোমায় পাচ্ছি না। এই খোঁজটা বোধহয় তোমার সেই গবেষণার কাজেও আমার ধারণা থেকেছে। এই গবেষণার কাজটা নিয়ে যদি একটু বলো, যে এটা জানতাম যে বিরহের জায়গা থেকে শুরু করছে, যে বিরহের গান, এই যে খুঁজছি, আমি ছিলাম এক জায়গা বা আমি কাউকে খুঁজছি, তার সঙ্গে আমার যে বিযুক্তি ঘটলো, এটার জন্য যে দুঃখ, এই যে কাজটা, সেটা এই জায়গাটা নিয়ে একটু বললে ভালো। হ্যাঁ, মানে আমি আসলে এটা নিয়ে ভাবতে শুরু করেছিলাম, এর তলায় কি কি আছে। এখন যদি একটু দূরে দাঁড়িয়ে ভাবি, একাধিক জিনিস নিশ্চয় আছে। আমার নিজের ভেতরে একটা বিরহের বোধ আছে, এটাকে আমি বোঝাতে পারবো না। কিছু কথা তো মানুষ বোঝাতে পারে না, ডিসপোজিশন বলে না মানুষের। আমার কোথাও একটা স্রোত আছে এটার, আসলে আমার মধ্যে একটা বিষাদ। আসলে তোমার গানের ক্ষেত্রে এটা বলা হয় যে সব গানের মধ্যে বিষাদ একদম, মানে শুধু কথায় না, কথা সুর সবার মধ্যে, মানে হয়তো কণ্ঠে সচেতন এবং সচেতন নয়ও, এটা আসলে তলায় কোথাও থাকে। এটাকে বলা খুব কঠিন যে কোথা থেকে এটা, কিন্তু তার সঙ্গে যে আমি দুই দেশ বুঝছি, অলরেডি আমি বুঝছি। আমি যখন এই প্রজেক্টটা নিয়ে ভাবতে শুরু করেছি, আমি তখন ইংল্যান্ডে, ফলে একভাবে আমি বিচ্ছিন্ন। তার সঙ্গে আমি বিচ্ছেদ গান বলে একটা জিনিস, সেটাকে আমি শুনতে শুরু করেছি। বিচ্ছেদ গান আমি রেকর্ড সংগ্রহ করছি, কিন্তু আরো আগে থেকে। আমি যখন 95 থেকে বাংলাদেশে যাই, মানে এই মমতাজ, আলিয়া সালেহা, এদের গান, ওই যে ওই আমি যাই 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 বলিতেছি, হাতে বেশি সময় নাই, তুমি সামনে দাঁড়াও একবার, দেখে যাই গো। এই ধরনের গান আমি ক্যাসেট শুনি, রেকর্ড শুনি। আমি যেমন ছোটবেলায় রেকর্ড শুনে গান শিখতাম, এসবের প্রতি আমার খুব আকর্ষণ। তখন আমি প্রথম প্রপোজাল লিখেছিলাম যে বাংলার লোক গানে বিরহ, এটা নিয়ে আমি ভেবেছিলাম যে বিভিন্ন লোক গানে আমি আসলে খুঁজবো যে
বিরহ কিভাবে আছে, বাংলা কত রকম। কিভাবে আছে, কিন্তু সেটা মানে আর বিরহ কি ব্যাপারটাকে বোঝা আর কি। তো সেইখান থেকে কিন্তু আস্তে আস্তে যেটা হয় সেটা হচ্ছে যে আমি বুঝতে শুরু করি এই বিরহ জিনিসটা মানে আসলে এই যে বাৎসল্যের গান, এই যে মায়ের সঙ্গে সন্তানের যে বিরহ, বা এই যে যখন মেয়ে যখন ঘর ছেড়ে চলে যায়, এই যে বিদায়ের গান, সে তার মধ্যে যে বিরহ, আর এর সঙ্গে আমার মানে তার সঙ্গে মাটির সঙ্গে যে বিরহ, আমার দেশের সঙ্গে যে বিরহ, আসলে সেই গানটাই আমার মনে খোঁজার একটা ব্যাপার, যে কারণে আমার আসলে একটা অন্বেষণ আছে দেশের, সেইটাই আসলে আমাকে আমার কাজ থেকে শুরু থেকে এই বিরহের বোধটা একটা পার্মানেন্ট, বিরহ যেন পার্মানেন্ট। এটা তো ছিলই তোদের বৈষ্ণব কবিতাতেও তো আছে না, আসলে শাক্ত পদাবলিতে আছে উমা, আসলে বিরহটাই তো পার্মানেন্ট, মিলনটা তো মুহূর্তের, মিলন হয় বিরহ হবে বলেই, তাই না? আর বিরহ ভেতরেই আসলে মিলনের আকাঙ্ক্ষা, আসল কথাটা হচ্ছে মিলনের আকাঙ্ক্ষাটা। এই করতে করতে গান সংগ্রহ, নানা জায়গায় যাওয়া, এত রকম মানুষ, আর আমার কাজের পেছনে তখন ধীরে ধীরে ধর আমি 2003 থেকে অফিসিয়ালি কাজটা করছি, আজকে তো 21 বছর। কত মানুষ, বিপুল সংখ্যক মানুষ, কারো কারো সঙ্গে গভীরতম সম্পর্ক, মানে একভাবে একটা মানে হরাইজন্টাল স্প্রেড নয়, অতখানি অত ব্যাপ্ত নয়, এত জায়গা যত না তত বেশি গভীরভাবে ঢোকা, মাটি ফুড়ে ফুড়ে যেন আরো আরো জায়গায় যাওয়া, একটা ভার্টিক্যাল প্লাঞ্জ অলমোস্ট। হ্যাঁ, দ্যাট হ্যাজ হ্যাপেন্ড মানে গত 20-21 বছর ধরে। আর আমার নিজেকে নিয়ে অত মাথা ব্যথা নেই, মানে এত মানুষের গান, এত কিছু আসলে এত শুনেছি, সেগুলোই কিছু কিছু ভেতরে ভেতরে, তার জন্য বোধহয় তোমার নিজের গানেও, তৈরি গানে ওই গগন হর করা চলে আসে। হ্যাঁ, এইসব নানা কিছু এসে যায়। আসলে আমি যেমন বিরহ বললে, এই যে একটা গান আমি শিখেছিলাম গোসাই দাসের কাছে, ওটা শুনেছিলাম বাউতিপাড়া বলে একটা জায়গায়। হ্যাঁ, বাউতিপাড়া বলে একটা জায়গা, সেটা ফরিদপুরে। ওই যে আমি চলিলাম রায় ব্রজ ছেড়ে, আর তো আসবো না, একবার দেখে লড়াই জন্মের মতো, আর তো দেখা হবে না, আর তো আসবো না। শুনলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সঙ্গীত রচয়িতা, সুরকার ও গবেষক মৌসুমী ভৌমিকের সাক্ষাৎকার। তাঁর সঙ্গে আলাপচারিতায় ছিলেন অধ্যাপক শান্তনু সরকার। আজ শুনলেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। গত সপ্তাহে মুখোমুখি অনুষ্ঠানে আপনারা শুনেছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, গবেষক ও সংগ্রাহক মৌসুমী ভৌমিকের সাক্ষাৎকারের প্রথম পর্ব। আজ শুনবেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। মৌসুমী ভৌমিকের সঙ্গে কথা বলেছেন অধ্যাপক শান্তনু সরকার। আমি চলিলাম রায় ব্রজ ছেড়ে, আর তো আসবো না, একবার দেখে লড়াই জন্মের মতো, আর তো দেখা হবে না, আর তো আসবো না। ওতে একটা লাইন ছিল যে এই রাধে চূড়া ধরা, আজ হতে রাই সঙ্গ ছাড়া গো, আমি দেশের মানুষ, দেশে যাব
এ দেশে আর থাকবো না। এরকম বহু রকমের গান শুনেছি। তো আমার এক বন্ধু আছে আহমেদ ময়েজ বলে, লন্ডনে। ময়েজ মাল্টিপল ডিসপ্লেসমেন্ট নিয়ে চলে, কিন্তু একই সঙ্গে সে খুব রুটেড। তার ঠাকুর দাদা তিনি ছিলেন পীর সৈয়দপুরের, সিলেটের। তো ময়েজ তো দাদাকে নিয়ে নিয়ে চলে যেখানেই যায়, মানে ব্রিক লেন দিয়ে চললেও সে তাই যায়, কমার্শিয়াল স্ট্রিট দিয়ে গেলেও সে আসলে দাদাকে নিয়ে যায়। আর দাদাকে সে ধারণ করে, দাদাকে বহন করে, আসলে একভাবে বিচ্ছুরণ ঘটায় দাদার। তো ওর কাছ থেকে আমি অনেক গান শিখেছি, অদ্ভুত অদ্ভুত গান। মানে ও যেমন গায় যখন ওর দাদার গান, যে নগরবাসী রে আমি নগরে নগরে ঘুরিলাম, এইভাবে আসলে অন্বেষণটা, হ্যাঁ, সেইটা চলতে চলতে এই যে নানান শোনা, সেটা তোমার যেমন নিজের লেখা গানে যেমন আছে, তেমনি দেখেছি তুমি তো বিভিন্ন ছবিতে সঙ্গীত পরিচালনার কাজ করেছো। ওই যে গানগুলো তৈরি করেছো তার মধ্যেও বোধহয় আছে। আসলে শোনা দিয়েই আমাদের নিজেদের কাজ কি আর আন করা অরিজিনাল, ওই যে শ্রবণ দিয়ে আসলে আমি নির্মিত হই। আমার শ্রবণের জগৎ আসলে আমাকে নির্মাণ করে, আর একই সঙ্গে সেই জগৎকে আমি আবার নির্মাণ করতে থাকি। এই প্রক্রিয়াটা আসলে চলে। তো এই যে আমার শোনা, তার থেকেই আমার কত গানই তো তৈরি হচ্ছে। তো আমার মনে হয় যে আমার 1000 রকম গান শোনা থেকে যেটুকু তৈরি হয়েছে। আর আমি যখন তারেক মাসুদের সঙ্গে কাজ করছি, হ্যাঁ, আমি যখন 95-এ প্রথম ঢাকায় গেলাম, তখনই আমার তারেকের সঙ্গে আলাপ হয়। এই আমার বন্ধু হাবিব, এই যে শাহিন, এই শামিম, এর মধ্যেই তারেক। তো তারেকই তখন আমাকে বলে, তুমি কোথায় যাবে? গান না গিয়ে কোথায় যাবেন? আমি বেড়াতে যাব চট্টগ্রামে। পরে তারেক আমাকে দিয়ে প্রথম ঢাকাতে অনুষ্ঠানে গান গাওয়ালো। সেখানে আমি সংখ্যালঘু গাইলাম। সেখানে আরেকজন এসছিলেন সন্তোষ দা বলে, তিনি ফরিদপুর থেকে এসছিলেন, তিনি আবার বিজয় সরকারের গান গাইলেন। সেটা একটা ফিল্ম শো ছিল। এটা তো আমি 95-এর কথা বলছি। 98-এ আমি তো ইংল্যান্ডে গেলাম। তার আগে 98-এই আমায় বললো তারে যে মুক্তির গানকে দেখানো নিয়ে, মুক্তির কথা ডকুমেন্টারি তৈরি হচ্ছে, তুমি একটা গান তৈরি করবে। সেটা হচ্ছে এই যে সেপ্টেম্বর অন যশোর রোড, অ্যালেন গিন্সবার্গের কবিতা, সেটা থেকে তুমি একটা গান তৈরি করবে। তখন আমি যশোর রোড লিখলাম। গানটা যেন এলো আমার কাছে। এটা মানে লজ্জাই লাগে আমার বলতে, যে মনে হবে আমি বড় করে বলছি, কিন্তু সত্যি সেদিন গানটা আমার কাছে এসেছিল। দেখলাম কবিতাটা থেকে সরেও গেলাম, কারণ ওটা তো আসলে ওই কবিতাটা নয়, ওটা তো একটু পাল্টে গেল, অন্য হলো। আর তারপর লিখছি আর গাইছি, লিখছি গাইছি, ওরকম করে 16টা স্তবক লিখলাম। তো সেটাতে ওই শত শত চোখ আকাশটা দেখে, শত 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 মানুষের দল যশোর রোডের দুধারে বসত, বাঁশের ছাউনি, কাদামাটি জল, কাদামাটি মাখা মানুষের দল, গাদাগাদি হয়ে আকাশটা দেখে, আকাশে বসত মরা ঈশ্বর নালিশ জানাবে, ওরা বলো কাকে ঘরহীন, ওরা ঘুম নেই চোখে, যুদ্ধে ছিন্ন ঘর বাড়ি দেশ, মাথার ভিতরে বোমারু বিমানে, কালো রাত কবে হবে শেষ। 71-এ আমি তখন আগরতলায় ছিলাম। আমার বাবা তখন আগরতলায়, মানে শিলং থেকে একটা ট্রান্সফারে আগরতলায় ছিলেন। আমার এখন মনে হয় এই যে লাইনটা, ওই যে বোমারু বিমানের কথা বলছি, আসলে কিন্তু এই ধ্বনির স্মৃতি আছে আমার। আসলে আগরতলা তো খুব একটা কেন্দ্রীয় জায়গা 71-এর যুদ্ধের ক্ষেত্রে। বোম পড়েছে এবং আমার বাবার এক সহকর্মী ভাত খেয়ে হাত ধুতে গেছিলেন,
তার আচ্ছা। উপরে বোমা পড়ে এবং তিনি মারা যান। এই গল্পটা আমার ভেতরে গাঁথা আছে। আমি তো তখন ছোট্ট, খুব ছোট, হুম। কিন্তু আমার এটা মনে আছে। যখন এই গানটা লিখেছি আমার ধারণা যে আমার স্মৃতিও আসলে কোথাও খেলা করেছে। শত শত মুখ হায় কাতর যশোর যে কত কথা বলে, এত মরা মুখ আধ মরা পায়ে, পূর্ব বাংলা কলকাতা চলে। তারপর তো আরো অনেক তারপরে লম্বা চলছে, গানটা। হ্যাঁ। এটা আমি করলাম হচ্ছে 99-এ। তো তারপরে আমি তখন লন্ডনে রেকর্ড করলাম। তারপরে আমাকে 2001-এ তারেক বলল, শোনো আমি একটা ফিচার ফিল্ম বানাচ্ছি মাটির ময়না, তুমি এটার মিউজিক করবে। তা আমি তো ভয় পেলাম, আমি কি করে মিউজিক করবো, আমি মিউজিক করতে পারবো না। তারপর বললো না তুমি পারবে। কি হয়, আমি তো আসলে টেক্সটকে সুর দিই। আমি ভাবলাম আচ্ছা এবার সিনেমাটা আমার টেক্সট, আমি এটাতে সুর করব, তাহলে এইভাবে আমি ভাবলাম। তখন আমাকে তারেক ও স্ক্রিপ্টটা পাঠালো, কিন্তু একই সঙ্গেও আমাকে ওরা যা যা রেকর্ড করেছে সব পাঠালো আমাকে। তা আমি আসলে লন্ডন থেকে আসছি, কলকাতায় আসবো, কলকাতা থেকে ঢাকায় যাব। আমি প্লেনে ওর ওইগুলো শুনতে শুনতে আসছি আর ভাবছি যে আসলে এই যে যা যা সুর আমি শুনছি, এই সুর দিয়ে কিছু আমি ভাবছি, কিন্তু অনেক সুর আমার কাছে অচেনা লাগছে। আমি জানি না, এটা খুব জরুরি একটা কথা যেটা বোঝার, সেটা হচ্ছে যে সুরগুলো আমি শুনছি, এই যে মিলাদের সুর, যখন আনু বাড়ি আসছে তখন মিলাদ, ওর বোন মারা গেছে, এই যে মিলাদের সুর, আমি একবার কিংস কলেজে লন্ডনে বলেছিলাম যে আমার এটা অচেনা সুর ছিল। অনন্যা জাহানারা কবির তখন বলেছিল এটা কেন হবে, আমাদের কাছে তো আর কীর্তনের সুর অচেনা নয়, তোমার কাছে কেন মিলাদের সুর অচেনা। এখন ঘটনা তো এটা তো বাস্তব যে আসলে আজকে কিন্তু বাংলাদেশেও অনেকের কাছে কীর্তনের সুর অচেনাই হবে, কারণ আমরা আমাদের একটা শাব্দিক জগতের ভেতরে আমরা কিন্তু তার ভেতরে বড় হই। হ্যাঁ, আমি ক্রিসমাস ক্যারল যতখানি শুনেছি, আমি মিলাদ শুনিনি। অনন্যা কলকাতায় পার্ক সার্কাসে বড় হলেও ওর কাছে যতখানি সহজাত ছিল আমার কাছে ছিল না। আর একটা হচ্ছে ধ্বনিরও একটা মেজরিটি আর একটা অপর আছে, আমার শোনা হয়নি। তো আমি যখন শুনেছি মিলাদ, আমি ভেবেছি এটা কি আশ্চর্য সুর, কি অপূর্ব। পুরো কম্পোজিশন আসলে আজান আর মিলাদকে ধরেই হয়েছিল মাটির ময়নাতে, কিন্তু মিলাদটা আমার কাছে থেকে গেল। তারেক মারা গেল তার 10 বছর পরে, আর এই সুরটা আমার সঙ্গে 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 চললো। তারেক 2011-তে মারা গেল, আর 2012-তে মনে হয় আমার আরেক বন্ধু মারা গেলেন। আমি শ্মশান থেকে বাড়ি ফিরলাম, ফিরে আমি একটা গান লিখলাম। আসলে কি হয়, আমার মনে হয় আমরা আসলে একটাই গান লিখছি। হ্যাঁ, অনেক গান লিখি কিন্তু আসলে আমরা একটাই গান লিখছি। আমি একটা গান লিখেছিলাম যে এখন কিছুই অজানা নেই, ভাগ্য লিখন তোমার কিংবা আমার কাছে, আমরা জানি ঘর পালানো লোকগুলো সব কোথায় আছে। আমি তারপরে 2013-তে লিখছি, এখন তো জানা হয়ে গেছে কারা থাকে কারা আছে কাছে, দলবল সংঘবদ্ধ দিন সেই সব পার করে সে একসাথে 2-4 জন শুধু হেঁটে নামি সিঁড়ি দিয়ে নেমে দিনান্তে জলে ফেলে আসি আমাদের কারো দেহ ছাই। এসো 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 তবে তুমি তুমি
তুমি বলে ডাকি, তুমি 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 বলে ডাকি। এই তুমি 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 আমার আগের গানে ছিল, যে গান সবাই সবাই জানে। জানে সেটা স্বপ্ন আমরা- দেখবো হ্যাঁ, বলেতে হুম। ছিল তুমি তুমি তুমি। আমার বন্ধু শাহিন আখতার হলে গিয়ে জিজ্ঞেস করেছিল, আচ্ছা তুমি 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 গানটা কি হয়ে গেছে? ও একটু দেরিতে পৌঁছে বলেছিল। সেই তুমি সেই তুমি 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 অন্যভাবে একদম কোন এসছে। ভাবে? এসো 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 তবে তুমি 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 বলে ডাকি, একসাথে গায়ে গায়ে বসে গান গাই, গান গল্প শুনি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মিলাদ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন তো জানা হয়ে গেছে কারা থাকে কারা আছে কাছে, দলবল সংঘবদ্ধ দিন সেই সব পার করে সে একসাথে দু চারজন শুধু হেঁটে নামে সিঁড়ি দিয়ে নেমে দিনান্তে জলে ফেলে আসি আমাদের কারো দেহ ছাই। দু চারজন মিলে এই যে তুমি একটা আমরার কল্পনা করো, আমরা বানাও, মানে আমি যতটুকু তোমার যে এই জার্নি দেখেছি, তুমি শুরুতে বললেও গান হয়ে থাকেনি, এটা একটা যাপনের অংশ। ফলে সচেতনভাবেই এই যে অ্যালবাম কেন্দ্রিক শিল্পী জীবনের বাইরে রাস্তায় গান গাওয়া, ছাত্রদের ছাত্রীদের যে কোনো রকম সমস্যায় তাদের পাশে গিয়ে দাঁড়ানো, গান নিয়ে তোমার শিল্পী সত্তা নিয়ে, এর মধ্যে যেটা পুরো সময়টা জুড়ে আমার তোমার গানকে শুনতে শুনতে মনে হয়েছে এর মূল জায়গাটা থেকেছে সহমর্মিতা সমমর্মিতার। এটাই তোমার রাজনীতির একটা বড় জায়গা বলে মনে হয়েছে। আসলে আমার মনে হয় এটা কোনো জোর করে না, তো আমাদের তো সবার এরকমই হওয়া উচিত, উচিত ছিল। তাই না? আসলে তো এটার মধ্যে কোনো বৈশিষ্ট্য নেই, এটা তো ঠিক। নতুনত্ব নেই কোনো এর মধ্যে। আমি তো আলাদা নই, আমি তো বিশেষ নই। আজকাল কি হচ্ছে, রাস্তায় কেউ ভালো ব্যবহার করলে আমি বলি কি সুন্দর ব্যবহার, কিন্তু আমি সহমর্মী হব এটাই কি স্বাভাবিক নয়? আমার পিতামাতাকে আমাকে তা শেখাননি, আমি কি আমার সন্তানকে তা শেখাবো না? কোথাও আমরা আসলে কক্ষচ্যুত হয়েছি আমার মনে হয়। আমি বলবো যে মানুষের সহমর্মিতা এটা কোনো রাজনীতি নয়, এটা তো আমার বিশ্বাস। রাজনীতি আসলে বিশ্বাসের বাইরে কিছু না। আমি মনে করি আসলে তো সবাই মিলে, আমরা কেউ একা কোনো কিছুই করি না। আমি একা গানও গাই না, গান আমি একা গাইতে পারি, কিন্তু এই যাপন আসলে আমরা সবাই মিলে করি, আর খারাপটাও একসঙ্গেই করি, কেউ একাদশীও নয়। ফলে এটাই তো আমাদের করার কথা ছিল, করার কথা বলেই আমরা সেটা করি। এই যে আমরা বলি না, আমরা মেয়েরা বেশি দেখি, আমরা অনেক ডিটেল বেশি দেখি, আমাদের অনেক বেশি দরদ, অনেক বেশি মায়া। আমার মনে হয় তা নয়। আমাকে অনেকে বলে যে মেয়ে বলে বুঝি তোমার মানে একটা ফেমিনিস্ট পজিশনের একটা জায়গা থেকে বুঝি তোমার হ্যাঁ এটা, কিন্তু আমার মনে হয় না সেটা। আমার মনে হয় যে আসলে প্রাণ প্রকৃতির অংশ হিসেবে আমার যেটা করার কথা আমি তাই করি। সবটা কি করতে পারি না, কিন্তু এইটাই আমার প্রয়াস হওয়ার কথা। আসলে আমার রাজনৈতিক বোধ বা আমার চেতনা বা আমার আইডিওলজি কি হবে সেটা তো আসলে আমার প্রয়াস, আমার অ্যাসপিরেশন কি, সেটাই আমার রাজনীতি। ইটস এ কোয়েশ্চেন অফ মাই অ্যাসপিরেশন, দ্যাট ইজ হোয়াট মাই পলিটিক্স ইজ। আমি তো পারবো না, আমি তো ছুঁতে পারবো না। একবার আমাদের রঞ্জাবতী সরকার ছিল না, হু কিল্ড হারসেলফ, সেই রঞ্জাবতী একটা কবিতা ছোটবেলায় লিখেছিল, মাই হ্যান্ডস টু স্মল টু রিচ দ্য স্কাই। ইট ইজ ট্রু, our hands are too small to reach the sky, কিন্তু আমি কি তাই বলে আকাশের দিকে তাকাবো না? আমি কি হাত বাড়াবো না? এটাই প্রশ্ন। তা এটাই আমি মনে করি এখানেই আমরা এই সহমর্মিতা সমমর্মিতার কথা বললে যেটাই স্বাভাবিক হওয়ার কথা ছিল, এতে বড় একটা জায়গা তো এই যে মায়া।
তোমার গানীয় গান আছে? ওইটা ওই তো আসলে রনেন রায়চৌধুরীর একটা গান, যে রেকর্ডটা আমি পেয়েছিলাম ওই জুন, মানে সঞ্চিতার ওর কাছ থেকে পেয়েছিলাম। গানটা কিন্তু দয়ানি দিয়ে শুরু হয়, কিন্তু আমার গাওয়াতে কি করে জানি ওটা মায়ানি দিয়ে শুরু হয়ে গেল। গানটা ওনার গাওয়াতে দয়ানি রাখিবায় মোরে রে প্রাণনাথ, মায়ানি রাখিবায় মোরে। আমার গাওয়াতে আমি শুরুই করি মায়ানি রাখিবায় মোরে রে প্রাণনাথ, দয়ানি রাখিবায় মোরে। শত না জ্বালায় জ্বলিয়া পুড়িয়া নিরলে পাইয়াছি তোরে। আসলে রনেন রায়চৌধুরী একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমাদের রনেন রায়চৌধুরীর সঙ্গে সম্পর্কটা কোথা থেকে? ঋত্বিক ঘটক থেকে। তো আমার মনে আছে আমি ঋত্বিক ঘটকের সিনেমা প্রথম দেখেছিলাম শান্তিনিকেতনে। আমি যখন পড়তাম 11-12 ক্লাসে, তখন চিত্রা বিচিত্রা কোনো একটা হলে ঋত্বিকের পরপর সিনেমা দেখানো হয়েছিল। আমি রবি ঠাকুরের গান গাইতে দ্বিধা করতাম, কারণ মনে হতো ওটা একটা ইনস্টিটিউশন, আমি তো সবসময় ইনস্টিটিউশনের বাইরের লোক। কিন্তু যখন ঋত্বিকের গানে যখন রবি ঠাকুরকে দেখলাম, তখন আমি বুঝলাম আচ্ছা এই রবি ঠাকুর আমারও। আমি কিন্তু তখন থেকে গাইতে শুরু করলাম। শান্তিনিকেতনে যখন পড়তাম, আমার তো সাবজেক্ট ছিল রবীন্দ্রসঙ্গীত, আমি তো ঠিক করে ক্লাসেই যেতাম না, কিন্তু আমার রাস্তায় রাস্তায় গান গাওয়ার শেখার ব্যাপারটা বরাবর। রাস্তায় রাস্তায় আমি হয়তো নূরজাহানের গান গেয়ে বেড়াচ্ছি, সাইকেল চালাচ্ছি, গাইছি, লেনার্ড কোয়েন গাইছি, আবার একই সঙ্গে হয়তো ওই মেঘের পরে মেঘ জমেছে আমি হয়তো শিখছি কারো কাছ থেকে ক্লাসের বাইরে। আজি গোধূলি লগনে এই বাদল গগনে শিখছি, আর ঋত্বিকের সিনেমা দেখছি। দেখে তখন বুঝতে পারছি যে এই যে এত রকমের গায়ন হয়, যে রাতে মোর দুয়ারগুলি, ওই গানটা যখন সিনেমাটার ভিতরে দুজন দুটো পার্সপেক্টিভ থেকে গাইছে, একই সঙ্গে গাইছে, পাশাপাশি গাইছে না, দাদা আর বোন যখন গাইছে, দুজনের মনের অবস্থা দুরকমের, তাই না? আর আমি তো ছোটবেলা থেকে রেকর্ড শুনে গান গাইতাম, একদম গেয়ে দিতাম রেকর্ডের মতন। তো আমি সেজন্য যখন ওটা শুনছি, দুটো আমি ভয়েস শুনতে পাচ্ছি ওর মধ্যে। যখন গাইছে যে সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, আর গাইছে সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো। দুটো টু ভয়েসেস। এইগুলো আমি কিন্তু একভাবে শান্তিনিকেতনে থাকতে থাকতে, ওই চলতে চলতে, সাইকেল চালাতে চালাতে ওই রনেন রায়চৌধুরীর সূত্রে আমরা চলে গেলাম। এই মায়া নিয়ে তোমার নিজেরও তো একটা গান লিখেছিল বোধহয়, মায়া ছাড়া আর তো কিছু নাই। হ্যাঁ, ওই গানটা রেকর্ড হয়েছে সংস ফ্রম 26/8 ওই গানটা ছিল মাঝি বলে, যে গানটা ছিল, ওর মধ্যে ছিল না যে মাঝি বলে ডাকবো কাকে হায়, নদীর কাছে এসে দেখি জলের রেখাই নাই, এপার ওপার সব একাকার, সমস্ত দিক চড়া, তারি ওপর তারি ভিতর আমার বসত করা। ওতেই ছিল মায়া ছাড়া আর তো কিছুই নাই, ভাষা ডোবা সব একাকার, বাধা পড়ে যায়, মায়া ছাড়া আর তো কিছুই নাই। শেষ পর্যন্ত সবকিছুর পরে মায়া, স্বপ্ন, এগুলো দিয়েই ব্যাপক মানুষ তোমার যে গানটা শোনেন, এবং নানান জনের মুখেও নানান জায়গায় আমরা পেয়েছি, সব অদ্ভুত অদ্ভুত রেকর্ডিংও পাওয়া যায়,
যাই হোক, শেষ করতে পারি স্বপ্ন দেখব বলে দিয়ে। হ্যাঁ, করাই যায়। তার কারণ এখানে একটা বলে রাখা দরকার, আসলে কথাটা এইটা বলে রাখা দরকার যে আসলে গানটা খুব মিসআন্ডারস্টুড হয় অনেক সময়। গানটা লার্জলি মিসআন্ডারস্টুড আর মিস ইন্টারপ্রেটেড, মিস রিপ্রেজেন্টেড আমার মনে হয়। কিন্তু এটা তো মিস বলা যায় না, কারণ আসলে অথরের তো মৃত্যু হয়েছে একটা গানের লেখার পরে, তো তার আর কোনো জায়গা নেই। ফলে ঠিক আছে, যে যার মতন করে। আমার একটা গল্প আছে এই গানটার, আমি বলি বরং, যে আমার মনে হয় গানটাতে আসলে আমি যেভাবে ভেবেছি, এই যে আমার একলা, আমি আসলে সমষ্টি, আমি একক, এবং এই চাওয়াটার ভেতরে, এই চলাটার ভিতরে একক আর সমষ্টি দুটোই আছে। সেজন্যেই যে আমি বলি যে তুমি আর আমি, সেখানে আমরা একক, আমরা পরস্পরের কাছে যাইছি। আমি তোমাকে বলছি আমাকে সাথে নিও, বলছি তো, কিন্তু তারপরেই আমি বলছি তোমরা সদল বলে, তুমি তুমি তুমি, আমি থেকে তুমি থেকে তোমরাতে আমরা যাই, কিন্তু আমি তারপর আবার তোমার কাছেই ফিরে আসি। অর্থাৎ কিন্তু সমষ্টির ভেতরেই শুধু একমাত্র সমষ্টি আমাকে সবকিছু দেয় না, আমার সমষ্টির ভেতরেও আমি একা, একলা, একক, সবকটাই আমি। এইটাই এই গানটার ভিতরে ধরা আছে। সেই জন্যেই আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। শুনলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সঙ্গীত গবেষক ও সংগ্রাহক মৌসুমী ভৌমিকের সাক্ষাৎকারের দ্বিতীয় তথা শেষ পর্ব। তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন অধ্যাপক শান্তনু সরকার। একই একই কথা বলা, নিজের জন্যে বাঁচা, নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, প্রাণ ভরে মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দু হাত পেতেছি। আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের মুখোমুখি আজ এই পর্যন্তই। শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ। আমি দু চোখ পেতেছি।